নিয়মতান্ত্রিক হোক আর যেভাবেই হোক, একপেশে হোক আর গণতান্ত্রিক রূপে হোক, যেভাবেই হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা হয়ে গেল। এই নির্বাচন নিয়ে অনেক জল্পনা, অনেক কল্পনা হলো, অনেক নানা সমালোচনা হলো। এক পক্ষ, বিশেষ করে তামিম ইকবালের মতো মানুষ এখানে যুক্ত হলো এবং শেষ পর্যন্ত তামিম ইকবাল এই নির্বাচন ছেড়ে চলেই গেল। ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কিছু হতে পারে, যেহেতু আমিনুল ইসলাম বুলবুল একজন অভিজ্ঞ মানুষ। এশিয়ার ক্রিকেট ডেভেলপমেন্টের তার অনেক ভূমিকা আছে, অনেক কাজ করেছেন সে বিভিন্ন জায়গায় ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের ক্রিকেট আসলে ঢাকা কেন্দ্রিক, বাংলাদেশটাই চলে ঢাকা কেন্দ্রিক। রাজনীতি বলেন, শিক্ষা বলেন, সবকিছু তো ঢাকা কেন্দ্রিক। এই ঢাকা কেন্দ্রিক এই ক্রিকেটটাকে কি বাইন্ডিং করা যায় কিনা, বা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় কিনা। সারা বাংলাদেশ থেকে প্রতিভাবান যেসব ক্রিকেটাররা আছে, যারা বলার আছে, যাদের ভিতরে ক্রিকেটটাকে স্বপ্নের চেয়ে বেশি কিছু লালন করে, লালিত করে, সেই মানুষগুলোকে আসলে বাছাই করে আনতে পারবে কিনা, সেটা একটা দেখার বিষয়। তো আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে হয় যে কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করতে পারি। সেটা আমার ব্যক্তিগত অভিমত হতে পারে যে বিসিবির প্রতি, যে বিসিবি এই জিনিসগুলো যদি আমার একজন ক্রিকেট ফ্যান হিসেবে, একজন ক্রিকেট ভক্ত হিসেবে হয়তো বিসিবি সভাপতির কাছে আমার দরখাস্ত থাকতে পারে যে আপনারা এই বিষয়গুলো হয়তো কাজ করেন। আমার সাথে অনেকে হয়তো একমত নাও হইতে পারে, তবে আমার মনে হয় যে আপনারা এই বিষয়গুলো যদি বা ক্রিকেট যারা কর্মকর্তা আছেন বা ক্রিকেটের কর্তা ব্যক্তি আছে, তারা হয়তো এই ভিডিও নাও দেখতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই বিষয়গুলো আপনারা একটু মিলে দেখতে পারেন যে এগুলো কাজ করা যায় কিনা। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যে ক্রিকেটের যে মূল সমস্যা, সেটা হচ্ছে আঞ্চলিক ক্রিকেট। দেখেন, আঞ্চলিক ক্রিকেটের বলতে আপনি বিভাগীয় শহর, আপনি একদম রুট লেভেলের কথা তো বাদ, আপনার বিভাগীয় শহরে কত বছর একটা প্রিমিয়ার লিগ হয় না। আপনি বলেন যে বিভাগীয় পর্যায়ে যে দলগুলো আছে, যে জেলা ভিত্তিক যেসব টিমগুলো আছে বা উপজেলা ভিত্তিক যেসব টিমগুলো আছে, কত বছর আসলে একটা আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট হয় না, যেখান থেকে আপনি প্রতিভা বাছাই করবেন। আমার মনে হয় না, আমি খুলনা বিভাগের কথা তো আমি জানি যে খুলনা বিভাগে আমি কখনো দেখিনি। ছোট ছোট যে একাডেমি গুলো আছে, সেখান থেকে বাচ্চারা প্রশিক্ষণ দেয়, নিজেদের মধ্যে খেলা করে। আপনি এবং খেলা কিভাবে করে, একটা মাঠের মধ্যে 14-15টা ম্যাচ হচ্ছে, কার বল কে যাচ্ছে, এরকম সুযোগ সুবিধা দিয়ে তো আসলে একটা টিম, একটা প্লেয়ারকে আপনি তো বাছাই করতে পারেন না। তো আঞ্চলিক ক্রিকেটে একটা সুযোগ সুবিধা বাড়াইতে হবে এবং সেখানে পিচের একটা ব্যবস্থা করতে হবে, জিমনেশিয়াম ব্যবস্থা, বা এই যে কিছুদিন আগে একটা বিষয় আপনারা জানেন যে পেসার শরীফুল ইসলাম কিন্তু রংপুরে তিনি একটা স্টেডিয়াম আছে, বা রংপুরে তিনি সুযোগ সুবিধা পাননি বলে তার নিজ জেলায় গেছে, পঞ্চগড় গেছে, কোথাও নেই। জেলা ক্রীড়া সংস্থা আছে বা বিভাগীয় ক্রীড়া সংস্থা আছে, সেখানে সে একটা প্র্যাকটিস করবে, সেই জায়গাটা নেই। তাহলে একজন প্লেয়ার কিভাবে উঠে আসবে? তো এই আঞ্চলিক ক্রিকেটটাকে আপনাকে গুরুত্ব দিতেই হবে এবং ওখান থেকে, মানে রুট লেভেলে যে ব্যাপারটা, রুট লেভেলে যারা সংগঠন আছে, এই সংগঠনগুলো, আমি আগের আলোচনায় বলেছিলাম যে সংগঠনগুলো, যারা সংগঠন চালায়, তারা যদি আপনার স্থানীয় না হয় এবং সেই স্থানীয়রা যদি ঠিক মতো আপনার একটা লিগ না পরিচালিত করতে পারে, তাহলে তো আসলে ক্রিকেটটা হবে না। এখন আপনার ধরেন ঢাকায় ক্রিকেট ম্যাচ হয়, সেই ম্যাচগুলোতে একটা মানুষ, ধরেন একটা পঞ্চগড় থেকে একজন, খুলনা থেকে একজন, কুষ্টিয়া থেকে তো খেলা দেখতে পারবে না। তো খেলাটাকে একটু বাইন্ডিং করার একটা ব্যাপার রাখতেই হবে, এইটা একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে ঘরোয়া ক্রিকেটের উন্নতি। ঘরোয়া ক্রিকেটে আমরা যে পিচে খেলি, দেখেন আইপিএল এর কথা বলা হয় বা বৈশ্বিক টুর্নামেন্টে গেলে আমাদের ক্রিকেটাররা কেন পারে না, দেখেন এনসিএল হচ্ছে, এনসিএল হয়তো আমরা সেঞ্চুরি দেখলাম, মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি করলো, সাদমান ইসলামের আমরা যারা টেস্টে তকমা দিই, সেই প্লেয়ারটাও সেঞ্চুরি করলো। তো এরা যখন সেঞ্চুরি করতেছে, বা এই ধরনের উইকেট তৈরি করতে হবে যে উইকেট গুলোতে আমরা আন্তর্জাতিক মানের উইকেটের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে, সেই উইকেটে খেললে পারে যাতে আমার প্লেয়ার গুলো বৈশ্বিক টুর্নামেন্টে যে নিজেকে খাপ খাওয়াইতে পারে। মূল ব্যাপারগুলো আসলে ঘরোয়া ক্রিকেট ভিত্তিক হয়। সেটা হচ্ছে ঘরোয়া ক্রিকেটের স্বজনপ্রীতির একটা ব্যাপার থাকে, যে এর আগে যতগুলো ঘরোয়া ক্রিকেটের যে দুর্নীতির ব্যাপার হয়েছে, 1 ওভারে 79 রান, 80 রান দেয়া, ইচ্ছাকৃত ভাবে আউট হওয়া, একজন আম্পায়ার বলে দিচ্ছে যে কিভাবে আপনি আউট হবেন, কখন আউট হবেন, আপনি যদি এই ম্যাচে আউট হন, আগামী 2 মৌসুমের জন্য আপনাকে এই দলে কেনা হবে।
এই ধরনের গুঞ্জন থাকে। যদি গুঞ্জন কিছু না কিছু থাকে তার মানে কিছু না কিছু তো ঘটে। কারণ এই ধরনের বিষয়গুলোতে একদম স্ট্রং থাকতে হবে যে ঘরোয়া ক্রিকেটের পক্ষপাতিত্ব, আম্পায়ারের একটা ব্যাপার থাকে। তারপরে যেসব দলগুলো থাকে হয়তো এক মালিকের ৩টা দল থাকে এবং অনেক প্লেয়ার আছে যে প্লেয়ার গুলো একদম রুট লেভেলে গ্রামের আছে, যাদের ধ্যান জ্ঞান নেশা সবকিছু ক্রিকেট। সেই ছেলেগুলোকে আপনাকে বাছাই করে নিয়ে আসতে হবে, তাদেরকে তুলে আনার চেষ্টা করতে হবে, একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। অনেক অনেক কোম্পানি আছে, আপনি স্থানীয়ভাবে যেসব ক্রিকেট খেলা হয় তাদের সাথে রাজনীতির একটা সম্পৃক্ততা থাকে, তাদের সাথে আপনি একটু নেগোসিয়েশন করেন, সেই জায়গা থেকে যদি একটা ছোট ছোট স্পন্সরশিপ পাওয়া যায় তাহলে কিন্তু যে কোনো দলের ক্ষেত্রে বা যে কোনো একটা মানে সংগঠনের ক্ষেত্রে একটা টুর্নামেন্ট চালানো পসিবল। বিপিএল এর কথা হচ্ছে যে বিপিএল এর যে তারপর একটা পয়েন্ট আছে বিপিএল। বাংলাদেশের যে বিপিএলটা একটা সময় আমরা পাপনের সময় আমরা হাইপ তোলা হতো যে বিপিএলটা পৃথিবীর দ্বিতীয় সেরা টুর্নামেন্ট। আসলে এখন পর্যন্ত দ্বিতীয় কেন, আমার যদি মনে হয় যে সিরিয়াল করা হয় পঞ্চমেও পাওয়া যাবে না, ঠিক আছে। তো সেই বিপিএল এর মানটাকে অন্তত বিপিএল এর যে দলগুলো আছে সেই দলগুলোর নামধারী দলগুলোর দরকার নেই। গত বিপিএল এ ফারুক আহমেদের সভাপতিত্বের সময় যে বিপিএলটা হলো, মানে বাংলাদেশের ক্রিকেটের জন্য ন্যাক্কারজনক কলঙ্কজনক একটা অধ্যায় তৈরি হলো। ফ্রাঞ্চাইজি গুলো তাদের দলে ক্রিকেটাররা টাকার কারণে ক্রিকেট মানে মাঠে নামে না, এসে দুর্ভাগ্য আর হয় না। তো আপনার এই যে এখানে একটা স্বজনপ্রীতির ব্যাপার থাকে, আপনার একজন পরিচিত হলেন যারা ক্রিকেট বোঝে না, দেন আপনি অবশ্যই যারা ব্যবসায়ী তারা তো ব্যবসা চিন্তা করে আসবে, কিন্তু তার সাথে অন্তত ক্রিকেটটাকে বুঝতে হবে এমন মানুষকে আপনি নেবেন এবং সেই সব দলগুলোকে নেবেন যাদের ক্রিকেটের আপনি হারবেন। ধরেন আপনার 7টা টিম থাকলো, 5টা টিম থাকলো, প্রত্যেকে তো আর ফাইনাল খেলবে না, একটা দল খারাপ খেলবে, একটা দল মানে পয়েন্ট টেবিলস এর একদম নিচেই থাকবে, কিন্তু সেই লোকটাকেও আপনাকে সিওরিটি দিতে হবে যে আমার যে প্লেয়ারের যে খরচ আছে সেই খরচগুলোতে টাকা আমি ইনশিওর করতে পারবো। এবং যে ফিক্সিং এর ব্যাপারটা, বিশেষ সব ফ্র্যাঞ্চাইজি লিগে কিছু না কিছু ভাবেই ফিক্সিং হয় এটা, কারণ বিশ্বের সব টুর্নামেন্ট গুলো এখন বাজির উপর নির্ভর করে এবং বড় বড় সিরিজ গুলোতেও এখন বেটিং কোম্পানি কিন্তু আপনার হচ্ছে স্পন্সর করতেছে। তার মানে এখান থেকে আপনি যদি কঠোর হন তাহলে অবশ্যই এই অংশে কমানো যাবে। এবং যাদেরকে আপনি ফাইন্ড আউট করবেন, বা এই যে গত বিপিএল এ কতজনের নাম আসলো, কত ফ্র্যাঞ্চাইজির নাম আসলো, এখন পর্যন্ত কিন্তু কোন দলের বা কোন ক্রিকেটারের বলেন কোন সেই তদন্তের মুখই দেখিনি, তাকে আপনি শাস্তি দিবেন কি করে? আপনি যদি শাস্তি নিশ্চিত না করেন তাহলে আপনি কিভাবে সেই অন্যায়গুলোকে প্রতিরোধ করবেন? তো এই বিষয়গুলোকে আমার মনে হয় যে নতুন যে সভাপতি আসলেন বা নতুন পরিচালনা কমিটি আসছে তাদেরকে এই বিষয়টা একদম খুব সতর্ক হতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমি এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটা কথা বলছে, যদিও সত্য কিনা আমি জানি না, সেটা হচ্ছে পরবর্তী মিটিং থেকে যারা এই বিসিবির যে পরিচালকদের যে মিটিং হবে সেই মিটিং এ কোনো মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। এটা নিঃসন্দেহে একটা ভালো কারণ হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটের ড্রেসিং রুমে কি হয়, বাইরে 2023 বিশ্বকাপে যে ব্যাপারটা নিয়ে খুব আলোচনা হলো যে চান্দিকা হাথুরুসিংহে সিং এ নাকি নাসুম আহমেদকে চর মেরেছিল, সেটা ক্রিকেট মানে একটা জিনিস একটা ড্রেসিং রুমে একটা বাড়িতে একটা অন্দরমহলে কি হলো সেটা তো লিক কেন হয়? বা আপনি একটা আলোচনা সভায়, গুরুত্বপূর্ণ একটা আলোচনা সভায় যে জিনিসটা মানে যে জিনিসটা আপনি সিদ্ধান্ত নেবেন সে বাস্তবায়নের আগেই কিভাবে লিক হয়, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আরো সিরিয়াস হতে হবে। যে পরিচালক বলেন, তারপরে আপনার সভাপতি বলেন, তারা যেন মিডিয়াতে কম আসতে হবে। ভাই আপনাদের কাজে প্রমাণ করতে হবে। মিডিয়া জিনিসটাকে যদি আপনি বেশি ফোকাস করেন তাহলে এই জিনিসটা মানে খুবই বাজে হয়। কারণ হচ্ছে আপনারা একটা ম্যাচ খেলতেছেন, একটা ম্যাচ নিয়ে 3-4 জন মতামত, বিভিন্ন রকম মতামত। আমার মনে হয় বিশ্বের অন্যান্য কোনো দলের সভাপতি বা পরিচালকরা এতটা করে না। হ্যাঁ, এমন হতে পারে সে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগের মাধ্যমে সে মতামত দিতে পারে। এবং ফাইনালি আরেকটা কথা, সেটা হচ্ছে যে ক্রিকেটারদের জবাবদিহিতার একটা ব্যাপার। আমরা এশিয়া কাপে ব্যর্থ হয়েছি, এই ব্যর্থতার দায় আসলে অনেকে বলবেন যে ক্রিকেট বোর্ডের, অনেকে বলতে পারেন ক্রিকেট সিস্টেমের। আমার কাছে মনে হয় যে এই দায়ের
90% দায় হচ্ছে ক্রিকেটারদের। এবং ক্রিকেটাররা মনস্তান্ত্রিক যে একটা ব্যাপার, আপনি 135 রানের 36 রানের টার্গেট পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাচটাতে আপনার মিডল অর্ডারের ব্যাটসম্যান, টপ অর্ডারের ব্যাটসম্যানরা জানেই না যে কিভাবে এই ম্যাচটা বের করে নিয়ে আসতে হবে। যে জিনিসটা কিন্তু আফগানিস্তান সিরিজের বিপক্ষে সাইফ হাসান কিন্তু তৃতীয় ম্যাচে করে দেখাইছে, যে ইভেন 15 বা 16তম ওভারে রাশিদ খানকে নিয়ে মেডেনও দিয়েছে। তার মানে পসিবল এই ব্যাপারটা। যদি এই যে ক্রিকেটারদের জবাবদিহিতার কথা, আপনি সিরিজে হারলেন, আপনি বড় একটা টুর্নামেন্টে আপনি বিশ্রী ভাবে হেরে গেলেন, আপনার আউট হওয়ার ধরন আছে, এই সবগুলো নিয়ে আমার মনে হয় যে ক্রিকেটারদের জবাবদিহিতার একটা জায়গা তৈরি করতে হবে। কারণ তার একটা ভয় থাকবে যে আমি যদি ভালো না খেলতে পারি তাহলে হয়তো আমি বাদ যাবে, এবং আমাকে একটা ফাইন করার একটা ব্যবস্থা করতে হবে। অন্তত ক্রিকেটাররা তার জায়গা থেকে, ইমপ্রুভের জায়গা থেকে অন্তত নিজে চিন্তা করে যে না, আমার এই জায়গা থেকে যদি আমি চিন্তা না করি তাহলে হয়তো আমার নেক্সট টাইম আমি দলে জায়গা পাবো না।